আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। আজকে ফ্রি স্পোকেন ক্লাস 2 নিয়ে হাজির হলাম। আপনারা জানেন আমি ফ্রি স্পোকেনের ক্লাস 1 দিয়েছি আপনাদেরকে, এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। সকলে উচিত প্রথম ক্লাসটা করা। তো আমি প্রথম ভিডিওতে যেই 3টা স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে বাক্য বানানো শিখিয়েছিলাম, বলছিলাম যে এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সে বাক্য বানানো। আজকে বানাচ্ছে হচ্ছে ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীতের যে বাক্যগুলো আপনারা বলতে চান কিভাবে বলবেন, আমি 3টে স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে শেখাবো। এই 3টে স্ট্রাকচার দিয়ে আপনারা আপনাদের যে কোনো বাক্য বানাইতে পারেন ফার্স্ট টেন্সের, ফার্স্ট ইনডিফিনিটিভ বেসিক্যালি যেগুলা। তো চলেন আমরা কথা না বাড়ি দেখে নেই সেই ক্লাসগুলো কি, স্ট্রাকচারগুলা সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত দেখেন এখানে স্ট্রাকচার নাম্বার 4, আমি যতগুলা ক্লাস দিব সব স্ট্রাকচার একসাথে করে দিব। তো আজকে হচ্ছে স্ট্রাকচার 4 দিয়ে আমরা বাক্য বানানো শিখবো। তো আমরা শুরুতে একটা সাবজেক্ট নিতে হয়, আমরা সকলেই জানি। তো সাবজেক্ট হিসেবে আপনি অনেক কিছু নিতে পারেন। সাবজেক্ট হচ্ছে কর্তা, যিনি কাজটা করেন সে হচ্ছে কর্তা। তো এখন আপনার এখানে সাবজেক্টগুলো কি নিতে পারেন, এখানে ইউ, দে, উই, হি, শি, ইট এগুলো আপনি নিতে পারেন অর্থ অনুসারে। আপনারা সকলেই জানেন এই প্রোনাউনগুলোর অর্থ। সি অর্থ সে, মেয়ে হইলে সি ব্যবহার করি, ছেলে হইলে হি ব্যবহার করি, তারা অর্থে দে ব্যবহার করি। আপনারা আপনাদের মতো একটা সাবজেক্ট বানাবেন, অথবা এছাড়া আপনাদের কোনো অন্য কোনো সাবজেক্ট থাকলে, যেমন এখানে কারো নাম দিতে পারেন, রাফেল দিতে পারেন। তো যে সাবজেক্ট ওইটা বসাবেন আপনারা। তারপরে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিটের মধ্যে ভার্ব টু ব্যবহার করা হয়। তাহলে দেখেন নো থেকে হবে নিউ। এখানে দেখেন নো, নিচে আমি 4টা ভার্বের অর্থ সহ দিয়ে রেখেছি। নো অর্থ জানা, প্লে অর্থ খেলা করা, রিড অর্থ পড়া, ওয়াচ অর্থ দেখা। তো আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা বাক্য বানাইতে হইলে, অথবা স্পোকেনে আপনারা বাক্য বলতে হইলে, কথা বলতে হইলে ইংলিশে আপনাদেরকে প্রচুর পরিমাণে ভার্ব শিখতে হবে। তো আপনারা যত ভার্ব শিখবেন ততই আপনাদের জন্য ভালো, এবং ভার্বের 3টা ফর্ম অবশ্যই শিখে রাখবেন। যেমন আজকে এখানে ভার্ব টু এর ব্যবহার করতে হইতেছে। আমরা জানি অধিকাংশ ভার্বের শেষে উইক ভার্ব যেগুলা, এগুলা ভার্বের শেষে, ভার্ব ওয়ানের শেষে যদি ইডি যোগ করি সেটা ভার্ব টু অথবা ভার্ব থ্রি হয়ে যায়। আর কিছু ভার্ব আছে ব্যতিক্রম, যেমন এখানে নো থেকে নিউ হয়, তারপরে 3 নম্বর হচ্ছে নোন। গো থেকে অয়েন্ট হয়, তারপরে 3 নম্বর হচ্ছে গন। এরকম ব্যতিক্রমগুলা আছে। আর অধিকাংশ হচ্ছে উইক ভার্ব, যেমন প্লে, প্লে থেকে ভার্ব টু হয় প্লেট, ভার্ব থ্রি হয় প্লেট। আবার ওয়াচ থেকে হবে ওয়াস্ট, ওয়াস্ট, এটা ইডি যোগ করাতে হয়ে গেছে। আবার আছে কিছু ভার্ব যেগুলা 3টা ফর্মে সেম, যেমন এখানে রিড, 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 এই 3টা ভার্বের ফর্মে সেম। আবার ধরেন কাট, 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 3টাই সেম। তো আপনারা যত ভার্ব শিখবেন তত বাক্য বানাইতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দিয়ে দিছি, জাস্ট ফার্স্ট ইনডিফিনিটে যে কাজটা হয়ে গেছে, এমন এই যে উপরে 4 নম্বর স্ট্রাকচারটা আছে, কর্তা বসায়া আপনি এই ভার্বগুলো বসায়া বাক্য বানাইতে পারেন, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। তো আমি এখন আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন দেখেন এখানে 1 নম্বর বাক্য দেওয়া আছে যে ইউ নিউ হিম, তুমি তাকে চিনতে। তুমি তাকে চিনতে মানে আগে চিন্তা, আগেও চিনতো এখানেও চিনো, বাট আগে চিনতে, আগে থেকেই চিন্তা, এমন অর্থে ফার্স্ট ইনডিফিনিট। তাহলে সাবজেক্ট হচ্ছে ইউ, যেহেতু তুমি। আর বাংলা বাক্যের মধ্যে ভার্ব থাকে সবার শেষে, যে কারণে চিনতে পরে আসছে। আর অবজেক্ট থাকে মাঝখানে, সাবজেক্টের পরে অবজেক্ট থাকে বাংলা বাক্যের মধ্যে, যেটা তাকে হচ্ছে অবজেক্ট। তাইলে এখানে দেখেন তুমি তাকে চিনতে। আপনারা যারা আগে স্ট্রাকচার অনুসারে বাক্য বানাইতেন না, যারা ইংলিশে খুবই উইক, আপনারা হয়তো এভাবে বানাইতেন তুমি তাকে চিনতে, ইউ মানে হচ্ছে তুমি। তাহলে আপনি লিখতেন, তুমির জায়গায় লিখতেন ইউ, তাকে লিখতেন হিম, আর চিনতে লিখতেন নো। তাহলে আপনার বাক্যটা হয়তো ইউ হিম নো, তুমি তাকে চিনতে। অনেকে এই বাক্যটা এভাবেই তৈরি করে, বাংলা বাক্য যেভাবে আছে এভাবে লেখে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে ইংলিশ বাক্যের একটা স্ট্রাকচার আলাদা, বাংলা বাক্যের স্ট্রাকচারটা আলাদা। অর্থাৎ ইংলিশ বাক্যের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আর বাংলা বাক্যের মধ্যে যদি আমি বাংলাটাকে কনভার্ট করি ইংলিশে, বাংলা বাক্যের স্ট্রাকচারটা এমন হয়
সাবজেক্ট প্লাস এক্সটেনশন, পরে থাকে ভার্ব। এই কারণে চিনতে ভার্বটা পরে গেছে। তো তুমি তাকে চিনতে, এটা ছিল আমাদের বাংলা বাক্য। এখন আমরা এটাকে ইংলিশে কনভার্ট করব। তুমি তাকে চিনতো, কে তাকে চিনতো, তুমি চিনতে। তাহলে তুমিটা হচ্ছে একটা কর্তা। তাহলে আমরা জানি ইংলিশ বাক্যের মধ্যে সাবজেক্ট বসে শুরুতে, তাহলে বসাইলাম ইউ। বাক্য সাবজেক্ট অনুসারে ইউ বসাইলাম। তারপরে কি বসাইতে হবে, ভার্ব বসাইতে হবে। যেহেতু চিনতে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তার মানে ভার্ব টু ব্যবহার করতে হবে। নো তো জানা, এটা হচ্ছে ভার্ব ওয়ান। এই নো এর ভার্ব টু হচ্ছে নিউ, ইউ নিউ। তারপরে কি ব্যবহার করতে হবে ইংলিশ বাক্যের, এক্সটেনশন অথবা অবজেক্ট। তাহলে হিম হচ্ছে তাকে, এটা হচ্ছে একটা অবজেক্ট। আশা করি সকলে বুঝতে পারছেন। আর প্রথম ক্লাসের মধ্যে আমি এই ক্লাস রিলেটেড অনেক কথাবার্তা বলছি, প্রথম ক্লাসটা সকলে দেখে নেবেন। তারপরে দেখেন, দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলেছিল। তারা ক্রিকেট খেলেছিল, দেখেন কর্তা কারা, কর্তা হচ্ছে তারা। এই কারণে এখানে সাবজেক্ট হবে দে। খেলেছিল ফার্স্ট ইনডিফিনিট, তাহলে প্লে অর্থ খেলা করা, প্লে থেকে হবে প্লেড। ইডি যোগ করলে, এটা যেহেতু উইক ভার্ব, অধিকাংশ ভার্বের শেষে ইডি যোগ করলে ভার্ব টু অথবা ভার্ব থ্রি হয়ে যায়। তারপর কি খেলবে, ক্রিকেট খেলবে, কর্মটা হচ্ছে ক্রিকেট, তাহলে এখানে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। তাহলে তারা ক্রিকেট খেলেছিল। এখন এভাবে বলবেন না দে ক্রিকেট প্লেড, এভাবে বললে ভুল হয়ে যাবে, কারণ আমি একটু আগে ডিফারেন্সটা বলে দিছি। তারপরে হচ্ছে 3 নাম্বার, শি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল। তাহলে মেয়ের ক্ষেত্রে শি ব্যবহার করলাম। আর গান গেয়েছিল, গান গাওয়া হচ্ছে সিং, সিং হচ্ছে ভার্ব ওয়ান। আর সিং স্যাং, এখানে স্যাং দেওয়া আছে, স্যাং হচ্ছে ভার্ব টু। আর ভার্ব থ্রি হচ্ছে সাং, SUNG সাং। তাহলে সে গান গেয়েছিল, ফার্স্ট টেন্সের কথা, অতীতের কথা, গতকালকের কথা, ইয়েস্টারডের কথা। তাহলে গিয়েছিল, এ কারণে ভার্ব টু ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। তাহলে শি স্যাং, কি গাইছিল, গান গাইছিল, কর্মটা হচ্ছে গান গাওয়া, তাহলে এ সং। তারপর হচ্ছে হি অর শি নিউ ইউ, সে তোমাকে চিনতো। তাহলে দেখেন, সে তোমাকে চিনতো, এখানে জাস্ট সাবজেক্টটা পরিবর্তন করছি। প্রথম বাক্যটার মধ্যে ডিফারেন্স শুধু এটাই, সি অথবা হি লাগাইছি, আর বাকি সব কিছু আগের মতোই আছে। লাস্ট একটা বাক্য দেখেন স্ট্রাকচার 4-এর, আই ওয়াচড এ ড্রামা অন টিভি। বাংলা অর্থটা হচ্ছে আমি টিভিতে একটি নাটক দেখেছিলাম। আগে যদি বাংলা অর্থটা বলি, তারপর আমরা ইংলিশে কনভার্ট করতে চাই। আমি টিভিতে একটি নাটক দেখেছিলাম। তাহলে দেখেছিলাম, লাম থাকলে, দেখেছিলাম, ছিলাম থাকলে এটা ফার্স্ট ইনডিফিনিট হয়। তাহলে ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে কে দেখছে, ভাই কর্তা হচ্ছে আমি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সাবজেক্টটা বসাবো আই। আর দেখেছিলাম যেহেতু ফার্স্ট টেন্স, তাহলে ওয়াচ হতো দেখা, টিভি জাতীয় স্ক্রিনে কিছু দেখা হলে আপনার ওয়াচ ব্যবহার করতে হবে। আর অন্য চাই আপনি সি ব্যবহার করতে পারেন, কিন্তু স্ক্রিনে অথবা ইউটিউবে, মোবাইলে কিছু দেখলে, টিভিতে কিছু দেখলে অবশ্যই ওয়াচ ব্যবহার করতে হবে। তাহলে আই ওয়াচড, কি দেখেছিলাম, নাটক দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, টিভিতে। আই ওয়াচড এ ড্রামা অন টিভি। এভাবে আপনারা কিছু পরিবর্তন করে আপনাদের মতো আপনারা বাক্য বানাবেন। যেমন আপনি এখানে লিখতে পারেন হি ওয়াচড এ ড্রামার পরিবর্তে আপনারা এখানে মুভি দিতে পারেন। এবার বলতে পারেন হি ওয়াচড এ মুভি অন টিভি, অথবা এভাবে বলতে পারেন দে ওয়াচড এ মুভি অন ইউটিউব। আপনারা জাস্ট বাক্য বানাবেন আপনাদের মতো। আমি উপরে যে স্ট্রাকচারটা দিছি, এই স্ট্রাকচারটা দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো বাক্য বানিয়ে নেবেন। অবশ্যই ভার্বের অর্থ জানা থাকতে হবে। তারপরে হচ্ছে স্ট্রাকচার 5। স্ট্রাকচার 5-এর মধ্যে আমি যেটা রাখছি সেটা হচ্ছে প্রশ্ন করা। আপনারা কিভাবে অতীতের একটা প্রশ্ন করবেন। ডিড আনতে হবে, শুরুতে কি আনতে হবে, ডিড আনতে হবে। তারপরে আপনার যে কর্তা সেটা আনতে হবে। তারপরে ডু ডিড ডাজ, মনে রাখবেন প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম ডু ডিড ডাজ এর পরে সব সময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব ওয়ান, শুধু ভার্ব ওয়ান, এস অথবা ইয়েস যোগ করতে হবে না। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা ইয়েস যোগ করতে হয়, কিন্তু এখানে এস অথবা ইয়েস যোগ করার দরকার নাই। তো চলেন আমরা কিছু বাক্য তৈরি করি। এভাবে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারেন এই স্ট্রাকচারটা দিয়ে। আগেই বলছি ভার্বগুলো দেয়া আছে। এখন থেকে তুমি কি তাকে চিনতে, তুমি কি তাকে চিনতে, তে ছিলাম এমন অর্থ তাইলে ফার্স্ট ইনডিফিনিট হয়।
তাইলে তুমি কি তাকে চিনতে, এটা আমরা প্রশ্ন করছি। তাহলে কে চিনতো? তুমি। তাহলে তুমি হচ্ছে এখানে কর্তা। তাহলে শুরুতে তো আমরা ডিড আনবো, তাহলে ডিড ইউ, ডিডের পরে সাবজেক্ট বসালাম ইউ, ডিড ইউ। তারপর দেখো চেনা ইংলিশ কি? নো। অবশ্যই এখানে ডিডের পরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। ডিড যেহেতু শুরুতে আছে, তাহলে এখন ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, ভার্ব টু থ্রি ব্যবহার করলে ভুল হয়ে যাবে। তাহলে ডিড ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে? তো আপনি এভাবে একটু জাস্ট চেঞ্জ করে অনেক বাক্য বানাইতে পারেন। যেমন ডিড হি নো ইউ, ডিড হি নো ইউ, সে কি তোমাকে চিনতো? ডিড দে নো ইউ, সে কি তোমাকে চিনতো? ডিড রাফেল নো ইউ, রাফেল কি তোমাকে চিনতো? তো আপনি এভাবে অনেক বাক্য বানাইতে পারেন। তারপরে হচ্ছে ডিড দে প্লে ক্রিকেট, তারা কি ক্রিকেট খেলেছিল? বাংলা বাক্যটা হচ্ছে তারা কি ক্রিকেট খেলেছিল, তাহলে তারা ইংলিশ হচ্ছে দে। আর আহ, তাহলে যেহেতু খেলেছিল, ছিল আছে, তার মানে ফার্স্ট ইনস্টেন্ট, তাহলে ডিড দিয়ে প্রশ্ন করতে পারে। তাহলে ডিড দে, খেলা ইংলিশ হচ্ছে প্লে, অবশ্যই ভার্ব ওয়ান। ডিড দে প্লে ক্রিকেট। আপনারা এখানে ডিড দে প্লে ক্রিকেটের জায়গায় ফুটবল ব্যবহার করতে পারেন, ডিড দে প্লে ফুটবল। আবার আপনারা এখানে ক্রিকেটের জায়গায় পরিবর্তন করে নিতে পারেন ইচ্ছা মতো। তারপর দেখেন তুমি কি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলে, ছেলে আছে তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাইলে কে গেছে? তুমি গেছো, কর্তা হচ্ছে ইউ। তাহলে শুরুতে যেহেতু ডিড থাকবে, তাহলে ডিড ইউ যাওয়া ইংলিশ কি? গো। তাহলে ডিডের পরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, এ কারণে গো। ডিড ইউ গো, কোনো দিকে মুভ করলে, কোনো দিকে যাইলে প্রিপোজিশন টু ব্যবহার করতে হবে। তাহলে ঘুরতে যাওয়া, ধরেন এখানে ভিজিট করতে, ঘুরতে যাওয়ার, কোথায় গেছে? কক্সবাজার গেছে, কক্সবাজার গেছে, এই কারণে ভিজিট কক্সবাজার লিখছি। আপনারা যদি সেন্ট মার্টিন যেতে চান, তাহলে সেন্ট মার্টিন যায়, তুমি কি সেন্ট মার্টিন গিয়েছো, গিয়েছিলে, এমন প্রশ্ন করেন, তাহলে এই বাক্যটা কেমন হবে? ডিড ইউ গো টু ভিজিট সেন্ট মার্টিন, আপনারা এভাবে বলতে হবে। তো আপনারা আপনাদের মতো জাস্ট কক্সবাজারের জায়গায় স্থানগুলো পরিবর্তন করে আপনাদের মতো বাক্য বানাবেন। তারপর দেখেন সে কি গান গেয়েছিল, সে কি গান গেয়েছিল। এখন আপনারা এটা কিভাবে তৈরি করবেন? ডিড শি সিং এ সং, সে যেহেতু মেয়েকে বুঝাইছি, এখানে সি, হি হইলে ছেলেকে বুঝালে হি বসাইতেন, তারা হইলে দে বসাইতেন। আর এখানে গান গাওয়া হচ্ছে সিং, ভার্ব ওয়ান। সে কি বই পড়তে চেয়েছিল, তো আপনারা আপনাদের এখানে চেয়েছিল, সে কি বই পড়তে চেয়েছিল, সে কি গল্পের বই পড়তে চেয়েছিল, আপনারা এভাবে অনেক বাক্য বানাইতে পারেন। তারপর দেখেন এখানে ইংলিশটা কি হবে? ডিড হি ওয়ান্ট, ওয়ান্ট হতে হচ্ছে চাওয়া, তাহলে ওয়ান্ট ওয়ান্ট ওয়ান্ট, ইডি যোগ করলে ভার্ব টু ভার্ব থ্রি হয়ে যাবে। যেহেতু ডু ডিড ডাজের পরে ভার্বে বেস ফর্ম বসে, এই কারণে এখানে ওয়ান্টই থাকবে। তাহলে ডিড হি ওয়ান্ট রিড বুক, সে কি বই পড়তে চেয়েছিল। তারপরে স্ট্রাকচার নাম্বার 5, স্ট্রাকচার নাম্বার, এখানে দেখেন স্ট্রাকচারে এখানে 5টা আমি মিসিং হয়েছে, টাইপিং মিস্টেক। 5 গেলে এখন হচ্ছে স্ট্রাকচার নাম্বার 6। এখন আমরা অতীতের বাক্যটাকে নেগেটিভ করে ফেলবো। আমরা এমন ধরনের অনেক বাক্য নেগেটিভে বলতে হয়। প্রথমত দেখাইছি প্রেজেন্ট টেন্সে কিভাবে নেগেটিভ করতে হয়, আজকে দেখাইতেছি ফার্স্ট টেন্সে কিভাবে নেগেটিভ করতে হয়। তার পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ফিউচারে নেগেটিভ করতে হয়, অথবা নেগেটিভ ছাড়া যে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে হয়। তো দেখেন ডিডের সাথে নট লাগাইতে হবে, যেহেতু নেগেটিভ মানে নো অথবা নট থাকে, তাহলে এখানে অক্সিলারি ভার্বের সাথে সবসময় নট বসে, নাউনের সাথে নো বসে, কিন্তু অক্সিলারি ভার্বের সাথে নট ব্যবহার করতে হয়। আর শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন, আর অবশ্যই ডু ডিড ডাজের পর ভার্বের বেস ফর্ম বসে। আগের কথাই, আগের ভার্বগুলোই শিখবেন। তারপর দেখেন তুমি কি তাকে চিনতে না, তুমি কি তাকে চিনতে না। তাহলে দেখেন ডিডেন্ট ইউ নো হিম, তুমি কি তাকে চিনতে না, আগের মতোই, শুধু ডিডের সাথে একটা নট লাগাইছি, বাকি সব ঠিকই আছে। তারা কি ক্রিকেট খেলেনি, তাইলে খেলেনি, যেহেতু না কথাটা আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ, আর নেগেটিভ হওয়ার কারণে খেলেনি, তার মানে হচ্ছে পাস্ট টেন্স, এই কারণে ডিডের সাথে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে এবং ডিডের সাথে নট ব্যবহার করতে হবে। ডিডেন্ট দে প্লে ক্রিকেট, আপনারা এখানে প্লে ক্রিকেটের জায়গায় ফুটবল দিতে পারেন, ব্যাডমিন্টন দিতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান জাস্ট চেঞ্জ ইট। তারপরে দেখেন আমরা কি গল্পের বইটি পড়িনি, আমরা কি গল্পের বইটি পড়িনি, আমরা কি বাজারে যাইনি, আমরা কি ভাত খাইনি। আপনারা এভাবে অনেক ধরনের বাক্য ব্যবহার করতে পারবেন মাত্র একটা স্ট্রাকচার দিয়ে।
আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দিচ্ছি। তাহলে ডিডেন্ট উই রিড দ্য বুক, ডিডেন্ট উই রিড দ্য স্টোরি বুক, আমরা কি গল্পের বইটি পড়িনি? তারপরে দেখেন সে কি গান গায়নি? সে গান গেয়েছিল, ফার্স্ট টেন্স ছিল। এখন ফার্স্ট টেন্সের মধ্যে আমরা এটাকে প্রশ্ন কনভার্ট করলাম, সে কি গান গায়নি? তাইলে এটা হচ্ছে ফার্স্ট টেন্সের প্রশ্ন। তাইলে এখন ডিডের সাথে নট লাগাইতে হবে, বাকি সব ঠিক থাকবে। ডিডেন্ট শি সিং এ সং, সে কি গান গায়নি? সে কি নাচেনি? ডিডেন্ট শি ডান্স? এভাবে আপনারা অনেক ধরনের বাক্য বানাইতে পারেন। তারপরে হচ্ছে সে কি কক্সবাজারে ঘুরতে যেতে চায়নি? এই যে বাক্যটা, এর আগের বাক্যটা ছিল সে কক্সবাজারে ঘুরতে গিয়েছিল, এখন হচ্ছে সে কি যায়নি। তাইলে এখন বাকি সব কিছু ঠিক থাকবে, শুধু ডিডের সাথে একটা নট লাগাবো। তাহলে ডিডেন্ট হি ওয়ান্ট, ভার্বে বেস ফর্ম, ডিডেন্ট হি ওয়ান্ট টু ভিজিট কক্সবাজার। তো আপনাদেরকে আমি আজকে যে 3টা ক্লাস করাইলাম, সরি 3টে স্ট্রাকচার দিয়ে বাক্য বানানো শিখাইলাম, আপনারা এই 3টা স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য, আপনাদের ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন। প্রথম ক্লাসে 3টা, আজকে ক্লাসে 3টা, তাইলে 2টা ক্লাসের মধ্যে 6টা স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে আমি বাক্য বানানো শিখাইলাম। আপনারা যদি নিজে থেকে আরও বাক্য বানানোর চেষ্টা করেন, তাহলে আপনারা আপনাদের যেই বাক্য বানানোর যে দক্ষতাটা, ওইটা আপনাদের বাড়বে। আমি যে বাক্যগুলো দিছি এখান থেকে আপনারা জাস্ট আপনাদের অর্থ অনুসারে, আপনাদের বাক্য অনুসারে চেঞ্জ করে নেবেন। আর চেষ্টা করবেন আপনার পার্টনারের সাথে, আপনার কোনো বন্ধু সাথে এগুলা বলার, তাইলে আপনাদের মধ্যে যেই মুখে যেই জড়তাটা আছে ওইটা কেটে যাবে। কেউ যদি না থাকে তাহলে নিজে নিজে প্রশ্ন করবেন, আবার নিজে নিজে প্রশ্নের উত্তর দিতে পারেন, অথবা আপনার মোবাইল আছে আপনার কাছে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, পরে আবার ভিডিওটা দেখবেন। তো আশা করি ভুলগুলো পরে রিকভার করতে পারবেন। তো এতক্ষণ ক্লাস করার পরে ক্লাসটা শেষ হলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, ফ্রি স্পোকেন ক্লাস 3 নিয়ে।